সুপ্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতে জানাবে এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। শেখ হাসিনার দেশে ফেরার আইনি বাধা নেই। রুমিন ফারহানা আওয়ামী লীগের জন্য জীবন প্রস্তুত। এদিকে রুমিন ফারহানার বক্তব্যে রীতিমতো উত্তাল বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই, তাই আওয়ামী লীগকে শীঘ্রই ফেরত চাই। আওয়ামী লীগকে নিয়ে দুপুরে সংসদ কাঁপালেন ব্যারিস্টার এমপি রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন। মানে বিরোধী দলে যারা থাকে তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। তো সেই জায়গা থেকে উনি যদি এটা গঠন করেন, অফকোর্স আমরা সবাই এটাকে ওয়েলকাম জানাই। এবং ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক ওনাদের যেই পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কি ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে সেই ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। এই জনগণ, আপনারা সব সোচ্চার হন। আমরা আগের সরকার চাই, আগের সরকার অনেক ভালো ছিল। এবার আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার একটি বক্তব্যে সংসদে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সম্প্রতি সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো বিতর্কিত বিল পাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হলো জাতীয় সংসদ। মাননীয় স্পিকার, মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। কিন্তু এবার আওয়ামী লীগ নিয়ে সংসদে ঝড় তুললেন রুমিন ফারহানা। তার বক্তব্যে সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। একসময় যাকে বিএনপির বাঘিনী বলা হতো, যার গর্জনে সংসদ থেকে রাজপথ পর্যন্ত কাঁপত, যার কণ্ঠ দিয়ে সাধারণ মানুষের হাজারো মনের কথা ফুটে উঠত, আজ ক্ষমতায় অন্ধ হয়ে যাওয়া বিএনপির বিরুদ্ধে সংসদে একের পর এক ঝড় তুলছেন রুমিন ফারহানা। বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতা কর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার আওয়ামী লীগ নিয়ে তার এক বক্তব্যে সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। কোনোভাবেই আওয়ামী লীগকে ভোটের মাঠে আনা যাবে না। আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে। নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে, তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন, এটা মনে করি না। দেশটা স্বাধীন করছে কেটা? এদের স্বাধীনতার কেটা করছো? দেশ থাকবো না মিয়া। দেশের লোকে যুদ্ধ করে স্বাধীন হচ্ছে, দেশের লোকে যুদ্ধ করে স্বাধীন হচ্ছে। এবার শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তার আইনজীবী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি কোনো অপরাধী নন। তার বিরুদ্ধে যে সকল মামলা এবং অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তিনি। শেখ হাসিনার সমর্থনে এবং সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলের শুরুতে পুলিশ বাধা দিলেও বিক্ষোভকারীদের সংখ্যা বাড়াতে থাকলে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়। গেরিলা কায়দায় অতি উৎসাহী যে সকল সন্ত্রাসীগুলো আছে, ওদেরকে লাইফ টাইম পঙ্গুতে পাঠাই দিয়ে গ্রেপ্তার হওয়াটা মনে হয় বেশি বিলক্ষের কাজ। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঠেকাতে তারেক রহমান এবার সর্বদলীয় নৈশভোজ ডেকেছেন। তারেক রহমান ডক্টর শফিকুর রহমানের কানে কানে কি বলবেন, নুরুল হক নুরু কি বললো, জোনায়েদ সাকি কি বললো, নাহিদ ইসলাম কি বললো, এসব কোনো কিছু নয়। সবাই তারা বলবে শেখ হাসিনা আসছে। কি করা যায় বলুন তো? আতঙ্ক তাদের এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে। পাকিস্তানের বীজ, ওরা বাংলাদেশে কোনো বীজ না। ওদের বিষয়ে কি বলবো? ওরা দেশের কুলঙ্গার সন্তান। এদেশের দল দুইটা, বিএনপি আর আওয়ামী লীগ। খালেদা জিয়া তিনি মারা গেছে, কিন্তু ওনার রাষ্ট্র চালানো আর ওনার ছেলে এসে রাষ্ট্র চালানো। ওনার ছেলে কি করছে? পুরো দেশটা ধ্বংস করে দিয়েছে এই জটকারি ইউনিভার্সিটি দিয়ে। হঠাৎ করে মনে হচ্ছে রাজনীতির মোড় ঘুরতে শুরু করেছে। অতঃপর আজকে এসে মনে হলো যে বিএনপির অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে। নির্বাচন কমিশনে বিএনপি যে বক্তব্য রেখেছে তাতে সেই ইউটার্ন অবস্থাটা মনে হচ্ছে। হঠাৎ করে বিএনপির এই ইউটার্ন কেন? বিএনপি কেন চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক? তার জন্য আমেরিকা ও ভারত প্রস্তাব দেওয়া হচ্ছে নাকি তারেক রহমানকে? ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পর একটা কুলিং পিরিয়ড, শান্ত পিরিয়ড, শান্তি দিয়ে আন্তর্জাতিক নজরদারিতে নতুন করে ভোটের ব্যবস্থা হবে। শেখ হাসিনার কাছেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। 2024 সালে আগস্টের শুরুর দিকের কথা। চারদিকে ছাত্র জনতার উত্তাল আন্দোলন, স্লোগানে মুখরিত রাজপথ।
সেই প্রবল জনরোষের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 আগস্টই বুঝতে পেরেছিলেন ক্ষমতার মেয়াদ আর বাকি নেই, সময় ঘনিয়ে এসেছে। বিপদ টের পেয়ে তিনি এক গোপন সিদ্ধান্ত নেন। খবরটি মন্ত্রিসভা ও দলের অত্যন্ত আস্থাভাজন কয়েকজনকে জানিয়ে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু ততক্ষণে চারদিকে আতঙ্কের ছায়া। সরকারের অনেকেই পরিস্থিতি আঁচ করতে পেরে নিজের মতো পথ খুঁজেছিলেন। এই অবস্থায় শেখ হাসিনাও আড়ালে শুরু করেন দেশ ছাড়ার প্রস্তুতি। 23 আগস্ট থেকে তিনি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন, যেন সেখানে তাকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দৈনিক কালের কণ্ঠ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে 3, 4 ও 5 আগস্ট টেলিফোনে যাঁদের কথোপকথন হয়েছে তার সব অডিও সংগ্রহ করেছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই সব অডিওর ফরেনসিক রিপোর্ট তৈরি করা হয়। এসব অডিওতে স্পষ্ট উঠে এসেছে শেখ হাসিনার দেশ ছাড়া নাটকীয় ঘটনা প্রবাহ। চলুন জেনে নেই কিভাবে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। 5 আগস্ট দুপুর 1:30 গণভবনের লেক রোডে গেট দিয়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা চুপি সারে একটি গাড়িতে উঠে বসেন। গাড়িটি দ্রুত চলে যায় পুরনো বাণিজ্য মেলার মাঠে। সেখান থেকে হেলিকপ্টারে চেপে কুর্মিটোলা বীর উত্তম AK খন্দকার বিমান ঘাঁটিতে পৌঁছান তারা। রানওয়েতে তাদের জন্য অপেক্ষা করছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি লকহিড C-130J হারকিউলিস বিমান। প্রয়োজনীয় কিছু লাগেজপত্র গুছিয়ে দুপুর 2:30টার পর তারা বিমানে গিয়ে ওঠেন। দর্শক, সাধারণত কাউকে দেশ ছাড়তে হলে বিমানবন্দরে পাসপোর্টে ইমিগ্রেশন সিল মারতে হয় এবং কাস্টম ক্লিয়ারেন্স থাকতে হয়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। সেদিন শেখ হাসিনার সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট আর শেখ রেহানার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট থাকলেও তারা ইমিগ্রেশনের ধার ধারেননি। ইমিগ্রেশন কাউন্টার বা অনুমোদিত চেকপোস্ট সম্পূর্ণ এড়িয়ে ক্ষমতার অপব্যবহার করে তারা সরাসরি বিমানে চেপে বসেন। এমনকি বিমানটি আকাশে উড়লে যাত্রাপথ গোপন রাখতে বিমানের ট্রান্সপন্ডার বা ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। ঢাকা দিল্লি স্বাভাবিক পথে না গিয়ে বিমানটি দ্রুত কলকাতার দিক দিয়ে বাংলাদেশের আকাশ সীমা পার হয়, যাতে দেশের ভেতরে বেশি সময় থাকতে না হয়। তদন্তকারীদের মতে বৈধ প্রক্রিয়া না মেনে ইমিগ্রেশন ও কাস্টমস এড়িয়ে এভাবে সীমান্ত অতিক্রম করা রাষ্ট্রের প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন। শেখ হাসিনা ও শেখ রেহানা পাসপোর্ট আদেশ, অভিবাসী আইন এবং কাস্টমস আইনের মতো 5টি বড় আইন ভঙ্গ করেছেন। আইন বিশ্লেষকদের মতে এই অপরাধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও বড় অঙ্কে জরিমানা হতে পারে। দেশ থেকে পরপরই সেনা প্রধান ও রাষ্ট্রপতি শেখ হাসিনা পদত্যাগের বিষয়টি জাতিকে জানান। অন্যদিকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও এই বেআইনি প্রস্থান নিয়ে এখন চলছে জোর আইনি প্রস্তুতি। তদন্তকারীদের হাতে আসা টেলিফোন কথোপকথনের ফরেনসিক রিপোর্ট ও অকাট্য তথ্য প্রমাণ নিশ্চিত করেছে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে আইন অমান্য করা হয়েছিল। ক্ষমতা তুঙ্গে থাকা অবস্থায় যিনি আইনের শাসনের কথা বলতেন, শেষ মুহূর্তে সেই আইনকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে। পলায়ন হয়তো সাময়িক সুরক্ষা দিয়েছে, কিন্তু আইনি জবাবদিহিতা এড়ানো সহজ নয়। আমি দেখলাম যে আদৌ পরিস্থিতি দেখি কোন দিকে যায়। যখন দেখলাম যে একটা সত্য ঘটনা তারা ঘটাইছেন, ঘটানোর পরেও তারা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য AI ভিডিও বলতেছেন, এবং পরবর্তীতে যখন প্রমাণ হলো যে না এটা সত্য ঘটনা, তিনি নিজে এই ঘটনা ঘটাইছেন, তখন বলতেছেন যে না এটা তো AI না, এটা তার স্ত্রী, এই কথা বলতেছেন। যখন এরকম তালবাহানা, এটাকে বলা হয় বাটপারি। বাটপারি কেন বললাম? বাটপার কাদেরকে বলা হয়? একই মুখে দুই কথা, সত্যকে আড়াল করার জন্য মিথ্যা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা, অন্যকে নিষেধ করা কিন্তু নিজেরা সে কাজ করা, সেটাই তো বাটপারি বলা হয়। আমি এই বিষয়ে আলোচনা করব, তার আগে সেই CCTVর ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে বলে দিই কোন জায়গায় কে এই ঘটনা ঘটাইছেন। সাতক্ষীরা 4 অর্থাৎ শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল, দেখেন সাতক্ষীরা জামাতের মিডিয়া সেল, সাতক্ষীরা জেলা জামাত, তার মানে তারা দলগতভাবে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তার পক্ষ থেকে দাবি করা হয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। পরে একই কক্ষের আরো ভিডিও সামনে আসলে ভিডিওতে দেখা যায় তরুণীকে MP স্ত্রী দাবি করেছেন জামাতের স্থানীয় নেতারা। মানে প্রথমে তারা বললেন যে না এটা তো AI দিয়ে তৈরি, এই ঘটনায় মিথ্যা, বদনাম ছড়ানোর জন্য করা হইতেছে। যখন প্রমাণ আসলো যে না এটা সত্য ঘটনা, তখন বলতেছেন যে ও এই নিয়ে তো জামাতের এই MP স্ত্রী হয়। দেখেন আমি এই বিষয়ে কথা বলবো, তার আগে আমরা সেই ভিডিও ফুটেজটি দেখব।
আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিও ফুটেজটি, সিসিটিভির ভিডিও ফুটেজ প্রায় 5 মিনিটের 3 মিনিটের মধ্যে নিয়ে আসছি। তারপরে আশা করি আপনাদের দেখার কোনো সমস্যা হবে না, মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তারপরে আমি আলোচনাতে আসতেছি, দেখুন। আমি এটা দেখি বারবার করেন রাস্তার মধ্যে যাই আগে একটা জীবন কারণ আমরা রাস্তা মধ্যে না কাজ না মানুষ না এরকম বুঝা আমাকে তাই সেটা আমি বুঝছি টাকা আমাদের বুঝবে না আর সে বুঝতে না পারছি কি ফেরানি হবে না আপনি এমন করেছে কথা বললাম শব্দ পরিমাণে কখন না হোক পরবর্তীতে আমি চেক করে আমি স্বপ্নেও সেখানে আমি আর সেখানে জীবন কল্পনা আবার জমা থেকে আমি কি বলছি আমি কি করছি সাথে না হোক তার দিন পরে মনে মনে মিলে গেছে এবং তাদের কিন্তু মনে গেলেও কত বাধা আমাদের আমি বাসাতে প্রিয় দর্শক, এই ভিডিওটা আমি কোনোভাবে শেয়ার করতাম না, কিন্তু যেহেতু তাদের বিষয় তাহলে এটা কিন্তু শেয়ার করতেই হয়। কেন করব না? তারা এই বিষয়টি নিয়ে ওয়াজ করেন, বক্তব্য দেন, মানুষকে সচেতন করেন যে এই ধরনের কর্মকাণ্ড করা যাবে না, করা উচিত নয়, ধর্ম এটাকে এলাও করে না, এই কথাগুলো বলেন, সুন্দর কথা, এবং এইটার বিরুদ্ধে তাদের অবস্থানও আছে। অথচ নিজেরাই একা একা যখন একজন এরকম পান তখন তারা এই কাজগুলো করেন। তাহলে এদেরকে কি বলবেন? এরা মুনাফিক না? এরা হচ্ছে প্রকৃত মুনাফিক। আমরা যে বলা হয় যে জামাত ইসলাম বা জামাত একটা প্রকৃত মুনাফিকি দলের যে আচরণ, সেই আচরণ তাদের মধ্যে বিদ্যমান পাওয়া যায়। এই কথাগুলো যে দেশের মানুষ বলেন, কথাগুলো কি এমনি এমনি বলেন? সকল ক্ষেত্রে তাদের এরকম, তাদের সকল ক্ষেত্রে এরকম। আর এইটাকে দেখেন কিভাবে ধামাচাপা দিচ্ছে। আবার মানে একটা সত্য ঘটনা তারা নিজেরাই ঘটাইছে, অথচ সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা আশ্রয় নিয়েছিলেন। এখন মিথ্যার আশ্রয় নেওয়ার পরে যখন সত্যতা প্রমাণ হয়ে গেছে, যাচাই হয়েছে যে না ঘটনা সত্য, তখন আবার কথা ঘুরাইতেছেন। আপনার কি দেখে মনে হয়, দেখলেন তো, দেখে কি মনে হয় ওই বয়সে তার স্ত্রী হতে পারেন? এটা সম্ভব? এটা কি বাস্তব? কেন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান? যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সরাসরি মার্কিন নৌবহরে কিংবা ইসরায়েলে আঘাত না করে উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বাড়িয়েছে ইরান। কুয়েত, বাহরাইন ও জর্ডানের সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে যুদ্ধকে বিস্তৃত না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ তৈরি করতে এই কৌশল বেছে নিয়েছে তেহরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলা ইরানের রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র, টেলিযোগাযোগ ও খাওয়ার পানির ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে কুয়েত, বাহরাইন বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগার
শৌচাগারে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC। লেবাননের সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষক ইলিয়াস হান্না আল জাজিরাকে বলেন, মার্কিন নৌবহরে হামলা চালানো সামরিকভাবে কঠিন, কারণ সেগুলো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। তাছাড়া মার্কিন জাহাজে হামলা চালালে ওয়াশিংটন থেকে যে ভয়াবহ প্রতিক্রিয়া আসবে তা এড়াতেই ইরান এই পথ বেছে নিয়েছে। অন্যদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিষয়ের শিক্ষক আতিফে তাগিয়ানি দাবি করেন, মার্কিন বাহিনী উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান সেই সব ভূমিতে পাল্টা হামলা চালানোর অধিকার রাখে বলে মনে করেছেন তিনি। তবে এই দাবিকে ইরানের প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন কুয়েত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল শায়েজি। তিনি বলেন, সব হামলা চালানো হচ্ছে উপকূলীয় থেকে 150 কিলোমিটার দূরে থাকা মার্কিন যুদ্ধজাহাজ জর্জেস ডব্লিউ বুশ এর আব্রাহাম লিঙ্কন থেকে। উপসাগরীয় কোনো দেশ তাদের ভূখণ্ড হামলার জন্য ব্যবহার করতে দেয়নি এবং এ বিষয়ে তারা তেহরানকে স্পষ্ট বার্তা দিয়েছে। এদিকে আল শাইজির মতে, কড়া গরমে কুয়েতের প্রধান ভরসা পানি। শোধনাগারে হামলা চালিয়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে ইরান। তিনি মনে করেন, উপসাগরীয় দেশগুলোকে নিশানা বানিয়ে ট্রাম্পকে যুদ্ধবন্ধে রাজি করানোর যে চেষ্টা তেহরান করছে তা একটি ব্যর্থ কৌশল। কাতার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়ক সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল ওতাইবি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান কোনো পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, তাই উভয় পক্ষই সাবধানে লক্ষ্যবস্তু নির্বাচন করছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ট্রাম্প ইসরায়েল যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাত সূচনা হয়। বিশ্লেষকদের মতে, সরাসরি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার ভয় ও অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমিত করতে ইরানে বর্তমান প্রতিবেশীদের ওপর চাপের এই নীতি প্রয়োগ করছে। শেখ হাসিনার সমর্থনে এবং সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলের শুরুতে পুলিশ বাধা নিলেও বিক্ষোভকারীদের সংখ্যা বাড়াতে থাকলে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়। পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল নিয়ে অগ্রসর হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আওয়ামী লীগের রাজপথে থাকা আমার সহযোদ্ধা ভাইয়ের এবং সিনিয়র যারা রয়েছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, আমার মনে হচ্ছে শুধু রাজপথে গণতান্ত্রিক উপায়ে মিছিল করে সহযোদ্ধা সাহসী ভাইদেরা গ্রেপ্তার না হয়ে এর পাশাপাশি গেরিলা কায়দায় অতি উৎসাহী যে সকল সন্ত্রাসীগুলো আছে ওদেরকে লাইফ টাইম পঙ্গুতে পাঠাই দিয়ে গ্রেপ্তার হওয়াটা মনে হয় বেশি বিরক্তের কাজ। সম্প্রতি আপনারা গণতান্ত্রিক উপায়ে গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে যে মিছিল করেছিলেন, সেই মিছিলে আমরা দেখেছি বিএনপির সন্ত্রাসীরা বাধা সৃষ্টি করতে গিয়েছিল। এরপরে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া বা মুখোমুখি একটা অবস্থান হয়েছে। কিন্তু যে সকল সন্ত্রাসীরা আপনাদের গণতান্ত্রিক মিছিলে বাধা দিতে আসলো, সন্ত্রাসী কার্যক্রম চালাতে আসলো, পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে আমাদের 22 জন নেতা কর্মীকে তারা গ্রেপ্তার করল। এবং তার কিছু সময় পরে এই যে ছবিটি লাল মার্ক করা দাড়ি চুল পাইতে গেছে বুড়া ঝুনাটা, এই মালটা যেভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে যেভাবে নোংরা ভাষা উচ্চারণ করে তিনি যে বক্তব্য দিলেন, এমনকি আমরা গত 23 তারিখ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেখেছি গোপালগঞ্জ সদরে ছাত্র দলের সশস্ত্র ক্যাডারের সন্ত্রাসীরা গোপালগঞ্জের বিভিন্ন অলি গলিতে তারা মিছিল করেছে এবং ছাত্রলীগকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য তারা প্রদান করেছে। আমার যেটা ধারণা বা মনে হচ্ছে যে শুধু গণতান্ত্রিক উপায়ে স্যাক্রিফাইস ভাবে ওদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই মিছিল করে একের পর এক আমাদের সাহসী যোদ্ধারা গ্রেপ্তার হচ্ছে, কিন্তু এর মধ্য থেকে বেঁচে যাচ্ছে এই সশস্ত্র ক্যাডার সন্ত্রাসীরা। গত 24-এর 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের ঘাঁটি এই গোপালগঞ্জের সবচাইতে নাজুক অবস্থা এবং সবচাইতে দুর্বিষহ জীবনযাপন করতেছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, সহযোদ্ধা ভাইরা, সমর্থক ভাইরা। তাদের উপর সেনাবাহিনীর গণহত্যা সহ পুলিশি নির্যাতন সারা বছরের পর বছর তো আছেই, সেই সাথে স্থানীয়ভাবে রাজাকারের ভূমিকায় কাজ করতেছে বিএনপির সশস্ত্র চাঁদাবাজ কিছু সন্ত্রাসী সংগঠন বা কিছু সন্ত্রাসীরা। এদের বিষয়ে আপনাদের কঠোর অবস্থান নেওয়া উচিত বলে আমি মনে করছি। গণতান্ত্রিক উপায়ে মিছিল করলেও তো গ্রেপ্তার হচ্ছেন, সেই সাথে যদি গেরিলা কায়দায় 2-1টার অতি উৎসাহী যে সন্ত্রাসীগুলো আছে এদেরকে যদি আপনারা লাইফ টাইম পঙ্গুতে রেখে 2-4 জন গ্রেপ্তার হন, সেই একই তো কথা, গ্রেপ্তারই হবে। সেই আইনে মোকাবেলা করে জামিনে বের হতে হবে, সেই একই বিষয়। শুধু মিছিল করে গ্রেপ্তার না হয় গেরিলা কায়দায় 2 সেক্টরে যদি লাইফ টাইম পঙ্গুতে রেখে গ্রেপ্তার হন, এতে করে অন্য যে সকল সশস্ত্র সন্ত্রাসী ক্যাডারগুলো আছে, অতি উৎসাহীগুলো আছে, এরা একটু হইলেও ভীতস্ত হবে এবং আপনাদের আগামী দিনের গণতান্ত্রিক মিছিলে বাধা দেওয়ার আগে তারা একটু হইলেও চিন্তা করবে যে আর একটা সশস্ত্র সন্ত্রাসী তো লাইফ টাইমের জন্য একেবারে হুইল চেয়ারে বসে গেছে, ওর আর এই জীবনে কোনোদিন ওর পায়ে ভর করে হাঁটার অবস্থা নাই, কিংবা মুখ সোজা করে বক্তব্য দেওয়ারও কোনো সুযোগ নেই, কিংবা একটা আঙ্গুল যে উঁচা করে কথা বলবে সেই সুযোগ নাই, কারণ ওর হাত
হাতের জায়গা নাই, আঙ্গুলের জায়গায় নাই। আর এটা হচ্ছে তার পাপের প্রায়শ্চিত্ত, সে ভোগ করবে। সেই ভোগের ব্যবস্থা আপনাদের উচিত হয় করে দেওয়া উচিত বলে আমি মনে করছি। সরকারি ভাষ্য বলছে এটি নাকি পুরনো মিত্রদের মান অভিমান ভাঙানোর আয়োজন। সরকার গঠনের 5 মাস পর প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বসছেন, সম্পর্ক দৃঢ় করবেন, ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় পাশে থাকার আহ্বান জানাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 5 মাস ধরে যাদের কথা মনে পড়েনি, হঠাৎ এখনই তাদের ক্ষুধা, অভিমান এবং রাজনৈতিক গুরুত্বের কথা মনে পড়লো কেন তারেক রহমানের? কারণ দেশের রাজনীতির মাটির নিচে শব্দ হচ্ছে, ভয়াবহ শব্দ, অগ্নিগিরির মতো। বিএনপি বুঝতে পারছে যে ক্ষমতায় বসা আর ক্ষমতা সংহত করা এক বিষয় নয়। প্রশাসনের আনুগত্য, জোটের সন্তুষ্টি, অর্থনৈতিক ব্যবস্থাপনা, জনসমর্থন কোনটি আর তারেক রহমানের সরকারের জন্য নিশ্চিত নয় বা কন্ট্রোলে নেই। তার উপর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নিষ্ক্রিয় নেতাকর্মীদের মধ্যে নতুন আলোড়ন তুলে দিয়েছেন। এই নৈশভোজের সবচেয়ে আকর্ষণীয় অংশ কি? খাবারের তালিকা কিন্তু নয়, অনুপস্থিত কারা সেটা একটু দেখুন। জমিয়তে উলেমা ইসলাম এবং আসমা আব্দুর রবের জেএসডি আমন্ত্রণ পেয়েও যাচ্ছে না এই আলোচনায়। অভিযোগ, নির্বাচনে যথেষ্ট আসন দেওয়া হয়নি, সরকারি মূল্যায়ন করা হয়নি, অসুস্থ নেতার খোঁজ খবরও নেওয়া হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী সংগ্রামের সময় যাদের গণতন্ত্রের সৈনিক বলা হয়েছিল, ক্ষমতা পাওয়ার পর তারা আবিষ্কার করেছেন তাদের প্রয়োজন ছিল শুধু সিঁড়ি হিসেবে ব্যবহার হওয়ার। বিএনপি সেই সিঁড়ি বেয়ে ক্ষমতায় উঠেছে, এখন সিঁড়িগুলোকে ওই বারান্দায় ফেলে রেখেছে। আবার যখন ঘরটা কাঁপছে আওয়ামী লীগের হুঙ্কারে, তখন তাদের ধুয়ে মুছে নৈশভোজের টেবিলে ডাকা হচ্ছে। ওদিকে জামায়াত কি করছে বলেন তো? তারা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে বলছে স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থী হতে দেওয়া যাবে না। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না হলেও আওয়ামী লীগের পদধারীদের নাগরিক হিসাবে নির্বাচনে দাঁড়ানোর অধিকার কেড়ে নিতে হবে, সেটাই জামাতের উদ্দেশ্য। যে জামায়াত একসময় নিজের রাজনৈতিক অধিকার, নিবন্ধন এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগের জন্য গণতন্ত্রের কথা বলেছে, সেই জামায়াত এখন অন্য একটি দলের লাখ লাখ মানুষের রাজনৈতিক অধিকার নিষিদ্ধ করার প্রধান আবেদনকারী। মুখে অংশগ্রহণমূলক নির্বাচন, হাতে প্রতিদ্বন্দ্বী নির্মূলের তালিকা, এটাই যুদ্ধাপরাধী দলটির গণতন্ত্রের প্রকৃত সংজ্ঞা। বিএনপির সুবিধা কি জানেন? বিএনপির সুবিধা হচ্ছে বিএনপি নিজে যা বলতে পারে না তা জামায়াতকে দিয়ে বলায়। জামায়াত প্রকাশ্যে সেই দাবি তুলছে যা বিএনপি সরকার রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে চায়। এনসিপি তথাকথিত জুলাই বিপ্লবের নৈতিকতার দোকান খুলে আওয়ামী লীগ নিষিদ্ধ রাখার পক্ষে স্লোগান দেয়, আর বিএনপি মাঝখানে দাঁড়িয়ে বলে বিচার শেষ না হওয়া পর্যন্ত কিছু করার নেই। তিনটি পক্ষ তিন ভাষায় কথা বললেও একই কথা বলে, উদ্দেশ্য একই, আওয়ামী লীগকে জনগণের কাছে যেতে দেওয়া যাবে না, ভোটারের সামনে দাঁড়াতে দেওয়া যাবে না। এমনকি ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডেও তাকে নির্বাচনী পরীক্ষা দিতে দেওয়া হবে না। অথচ তারা বলে যে আওয়ামী লীগ নাকি জনগণের মন থেকে উঠে গেছে, জনগণ নাকি আওয়ামী লীগকে চায় না। তাহলে সেটা ভোটে প্রমাণ করতে অসুবিধা কোথায়? কারণ তারা জানে আওয়ামী লীগের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক, দলটিকে প্রশাসনিকভাবে আদেশ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে মুছে ফেলাতে যাচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রাষ্ট্র প্রতিষ্ঠা, গ্রাম পর্যন্ত বিস্তৃত রাজনৈতিক সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে। একটি সরকারের পতন ঘটানো যায়, নেতাকর্মীদের গ্রেপ্তার করা যায়, কার্যালয় বন্ধ করা যায়, পুড়িয়ে দেওয়া যায়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া যায়, ব্যবসা বন্ধ করা যায়, মানে শয়ে শয়ে নেতাকর্মীদের জেলের ভিতর মেরে ফেলা যায়, নিবন্ধন স্থগিত করা যায়। কিন্তু কোটি মানুষের রাজনৈতিক স্মৃতি যা আওয়ামী লীগ বহন করে বা আওয়ামী লীগকে বহন করে, তা নির্বাহী আদেশে বাতিল করা তো যায় না। যায় কি? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা একটা নতুন আলোড়ন তুলে দিয়েছে সরকারের ভিতরে, ভয় ধরিয়ে দিয়েছে সকল পক্ষের। কিন্তু ঘোষণাটির রাজনৈতিক অভিঘাত ইতিমধ্যে এতটাই বিস্তৃত হয়েছে যে তারেক রহমান নৈশভোজ ডাকতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলেছেন এবং বিদেশে থাকা নেতাকর্মীদেরও ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ দাবি করছে তিনি অনলাইনে বহু নির্বাচনী এলাকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন, মানে শেখ হাসিনা। এর মানে দলটি নিশ্চিহ্ন হয়নি, বরং প্রতিকূল অবস্থায় নতুন সাংগঠনিক পদ্ধতি খুঁজছে। আর ঠিক এখানেই এই নৈশভোজের আসল কারণ। তারেক রহমান তার মিত্রদের বলতে চান, এখন ভাগাভাগি নিয়ে ঝগড়া করার সময় নয়। কে কয়টি আসন পেল, কে মন্ত্রী হলো না, কাকে দেখতে যাওয়া হলো না, এসব আপাতত ভুলে যান। কারণ আওয়ামী লীগ ফিরে এলে বর্তমান বন্দোবস্তের প্রত্যেক অংশীদারকে জবাবদিহির মুখে পড়তে হবে। অবৈধ ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সাজানো নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা, জামায়াতকে পুনর্বাসন করা এবং জুলাই সন্ত্রাসীদের রাজনৈতিক বৈধতা দেওয়ার যে যৌথ প্রকল্প,
শেখ হাসিনার প্রত্যাবর্তনের রাজনীতি সেই প্রকল্পকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সুতরাং সাধু সাবধান, তারেক রহমানের নৈশভোজের মেনু আসলে আওয়ামী লীগ আর শেখ হাসিনা। তারেক রহমানের নৈশভোজ তাই মিত্রতার উৎসব নয়, উদ্বেগের সম্মেলন। সেখানে খাবারের প্লেটে বিরিয়ানি থাকলেও আলোচনার টেবিলে থাকবে আওয়ামী লীগ। মিষ্টান্ন পরিবেশন করা হলেও মুখে থাকবে শেখ হাসিনার নাম। কেউ বলবে আইন দিয়ে আটকাতে হবে, কেউ বলবে নির্বাচন কমিশন দিয়ে ঠেকাতে হবে, কেউ বলবে বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা রাখতে হবে, কিন্তু কেউ বলবে না আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিন, জনগণ সিদ্ধান্ত নিক। এটা বলবে না কেউ, কারণ জনগণের সিদ্ধান্তের উপর তাদের আস্থা নেই, নিজেদের জনপ্রিয়তার উপর তো নাই। থাকলে স্থানীয় সরকার নির্বাচনে একজন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ঠেকাতে নির্বাচন কমিশনে দরখাস্ত করতে হতো না।